Okay. Okay, so we will start by a very basic thing of protein structure, মানে যেগুলো হয়তো আমরা সবাই জানি এবং যেটা নিয়ে কিন্তু কারুর আমাদের কোনো কনফিউশনও নেই। এইগুলো আমরা পরে আসছি। ওকে, আগে একেবারে একটা বেসিক জিনিস আমরা দেখে নিই। আচ্ছা, স্লাইডস দেখতে পাচ্ছ? স্লাইডের উপরে কি লেখা আছে কেউ একটু পড়ে নাও আমার জন্য। সুপর্ণা একটু পড়ে দাও তো। না 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 না, আর দরকার নেই, আর দরকার নেই, আর দরকার নেই। অ্যামিনো অ্যাসিডস, ভেরি গুড। তার মানে স্লাইডটা দেখা যাচ্ছে। তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এইগুলো আমরা বেসিক সবাই জানি, কিন্তু কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে তিনটে, মানে একটা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার কি কেউ জানো না? এটা আমাকে যদি না জানো এখন আমাকে বলো, আমি এখন বলে দিচ্ছি। যে এরকম কেউ আছে যে একটা অ্যামিনো অ্যাসিডের মানে সবাই জানে? ওকে, কয়েকটা জিনিস আমাকে দেখতে হবে, কয়েকটা নোমেনক্লেচার। দেখো, দিস ইজ দ্য সি আলফা, হ্যাঁ, দ্য হার্ট অফ দ্য অ্যামিনো অ্যাসিড, যার সঙ্গে কি কি গ্রুপ অ্যাটাচড থাকে? সি আলফা। ওকে, দ্য কার্বন, দ্য কার্বনের সঙ্গে ইউজুয়ালি কটা বন্ড হয়, মানে কার্বনের ভ্যালেন্সি কত হয়, কটা বন্ড তৈরি করে কার্বন? চারটে। চারটে, সবাই জানে। ভেরি গুড। একটা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে প্রোলিনকে বাদ দিই, প্রোলিন ইজ অ্যান ইমিনো অ্যাসিড। একটা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে এই চারটে বন্ড কি কি হয়, কে বলবে আমায়? NH2 COH R গ্রুপ আর হাইড্রোজেন গ্রুপ। না না, মানে ও তো NH2 এর সঙ্গে বন্ডটা তৈরি করে না। সি আলফা এন্ড সি আলফা। তাহলে কার সঙ্গে সি আলফাটা, কার সঙ্গে? কার্বন, একটা একটা নাইট্রোজেন। আচ্ছা, তাহলে একটা নাইট্রোজেনের সঙ্গে বন্ড তৈরি করলো, রাইট? এটা হচ্ছে অ্যামিনো গ্রুপের নাইট্রোজেন। আরেকটা কার্বনের সঙ্গে বন্ড তৈরি করলো, ঠিক আছে? এটা হচ্ছে কার্বক্সাইল গ্রুপের কার্বন, যেটাকে আমরা অনেক সময় সি প্রাইমও বলে থাকি। একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড তৈরি করলো, আর একটা আর গ্রুপের সঙ্গে বন্ড তৈরি করলো। এরকম 40টা ডিফারেন্ট আর গ্রুপ হতে পারে, ঠিক আছে? এই সরি, 20টা ডিফারেন্ট আর গ্রুপ হতে পারে। আই এম ভেরি সরি। And depending upon this R group, these amino acids are classified as polar, non-polar, ঠিক আছে? আবার নন পোলারের মধ্যে হাইড্রোফোবিক হতে পারে চার, সরি, অ্যামিনো অ্যাসিডস কে বেসিক্যালি যদি আমি ক্লাসিফাই করি তাহলে কি কি হতে পারে? একটা তোমার হতে পারে গিয়ে হচ্ছে নন পোলার অ্যামিনো অ্যাসিড। এবার নন পোলার অ্যামিনো অ্যাসিড, এবার এখানে হাইড্রোফোবিক অ্যামিনো অ্যাসিড হতে পারে, ঠিক আছে? আবার এখানে হতে পারে গিয়ে হচ্ছে যে এর উপর কোনো চার্জ নেই কিন্তু পোলার। আর লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল। একটা যদি আমরা চার্জড আর আনচার্জড অ্যামিনো অ্যাসিড এইভাবে ভাবি, তাহলে চার্জড এর মধ্যে পজিটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ আসতে পারে। পজিটিভলি চার্জ হচ্ছে আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন। নেগেটিভলি চার্জ হচ্ছে গিয়ে তোমার গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। আনচার্জড এর মধ্যে কি কি হতে পারে? নন পোলার, পোলার। পোলার কি কি? না কোনো চার্জ নেই কিন্তু একটা পোলারিটি আছে, মানে কোনো একটা হাইড্রক্সাইল গ্রুপ বা কোনো গ্রুপ আছে, যেমন সেরিন, থ্রিওনিন, টাইরোসিন ইত্যাদি, গ্লুটামিন, অ্যাসপারাজিন, এগুলো। আবার তোমার যেটা হতে পারে গিয়ে হচ্ছে আনচার্জড এবং নন পোলার, যেমনি হচ্ছে আইসোলিউসিন, ভ্যালিন, অ্যালানিন, ঠিক আছে? এইসব যে অ্যামিনো অ্যাসিডস গুলো আছে, লিউসিন এক্সেট্রা। গ্লাইসিন, প্রোলিন একটু ডিফারেন্ট। তাহলে এই জিনিসটা বোঝা গেল। একটা হচ্ছে আনচার্জড, একটা হচ্ছে চার্জ। আনচার্জড এর মধ্যে হচ্ছে হাইড্রোফোবিক, আইসোলিউসিন, ভ্যালিন, লিউসিন, ফিনাইল অ্যালানিন, তারপর হচ্ছে গিয়ে তোমার এমনি অ্যালানিন ইত্যাদি। আরেকটা হচ্ছে গিয়ে আনচার্জড কিন্তু পোলার, যেমনি সেরিন, থ্রিওনিন,
তারপর হচ্ছে গিয়ে তোমার অ্যাসপারাজিন, গ্লুটামিন, হ্যাঁ, এবং টাইরোসিন ইত্যাদি। আরেকটা হচ্ছে গিয়ে চার্জের মধ্যে পজিটিভলি চার্জ, সেটা হচ্ছে লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন, নেগেটিভলি চার্জ গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। এছাড়াও হতে পারে গিয়ে হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, যাতে কোনো অ্যারোমেটিক গ্রুপ আছে, ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, this could be considered as aromatic amino acid, sulfur containing amino acid, methionine, cysteine. So এইখানে এই ক্লাসিফিকেশন গুলোই দেয়া আছে যে কি কি ধরনের অ্যামিনো অ্যাসিডস হতে পারে। এগুলো তোমরা সব মানে এইগুলোর ব্যাপারে কি কারোর কোনো কনফিউশন আছে? এগুলো কি আমাকে বলতে হবে না সবাই জানো? অ্যামিনো অ্যাসিড ক্লাসিফিকেশন সবাই জানো নাকি এগুলো বলতে হবে? আরে বলো বাবা, একটা উত্তর দাও। হ্যাঁ স্যার জানা আছে। জানা আছে স্যার। জানা আছে, আচ্ছা ঠিক আছে, সবারই জানা আছে। আর জানা না থাকলে এখান থেকে একটু দেখে পড়ে নিও, এইটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, এইটা আবার একটা নতুন ক্লাসিফিকেশন। অ্যালিফ্যাটিক বা হাইড্রোফোবিক এর মধ্যে অ্যালানিন, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন। পোলারের মধ্যে আসছে গিয়ে হচ্ছে অ্যাসপারাজিন, গ্লুটামিন। অ্যালকোহলিক মানে যাতে ওইচ গ্রুপ আছে, তার মধ্যে আছে সেরিন, থ্রিওনিন, টাইরোসিন। সালফার কন্টেইনিং এ মিথিওনিন, সিস্টিন। অ্যারোমেটিকে ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান। চার্জড এর মধ্যে আর্জিনিন, লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিন, হিস্টিডিন। স্পেশালে হচ্ছে গ্লাইসিন, প্রোলিন। ভেরি ইজি, এইগুলো নিয়ে আমরা বদার্ডও নই এই মুহূর্তে। অ্যামিনো অ্যাসিড ক্লাসিফিকেশন বাচ্চারা পড়ে, আমরা ওসব নিয়ে চিন্তিত নই। এইবারে লেটার সি ওয়ান পেপটাইড বন্ড। এইখানে দেখো, এই যে ফার্স্ট অ্যামিনো অ্যাসিড, এটার যে সিওএইচ এবং এটার যে NH2 এর মধ্যে একটা পেপটাইড বন্ড তৈরি হলো, ডিহাইড্রেশন সিনথেসিস। কেন? সুপর্ণা আছো? সুপর্ণা পালিয়ে গেছে মনে হয়। না স্যার, মানে আমি কোশ্চেনটা শুনতে পাইনি। না না, তোমাকে আমি কোনো শুনলাম তো তার জন্য। তোমাকে আমি কোনো কোয়েশ্চেন এখনো করিনি, তাহলে আর কি করে শুনবে? শোনো, আচ্ছা সবার আগে তুমি আমাকে বলো, তুমি অ্যামিনো অ্যাসিড ক্লাসিফিকেশন বুঝতে পেরেছো তো? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চার্জড হতে পারে, আনচার্জড হতে পারে, চার্জদের মধ্যে পজিটিভ নেগেটিভ হতে পারে, আনচার্জদের মধ্যে পোলার নন পোলার হতে পারে। ঠিক আছে, আবার এটাকে অ্যালিফ্যাটিক করতে পারো, যে পরপর কার্বন চেন আছে, হাইড্রোফোবিক যেগুলো। অ্যারোম্যাটিক করতে পারো, সালফার কন্টেনিং করতে পারো, অ্যালকোহলিক মানে হাইড্রোক্সাইল গ্রুপ আছে এরকম করতে পারো। ঠিক আছে, যে বিভিন্ন চার্জ করা যেতে পারে, বিভিন্ন ক্লাসিফিকেশন ভেরি ইজি। আমি বলছি যে এইখানে ফার্স্ট অ্যামিনো অ্যাসিড আর সেকেন্ড অ্যামিনো অ্যাসিড যুক্ত হচ্ছে, তো এখানে এই যে পেপটাইড বন্ড তৈরি হচ্ছে, এই পেপটাইড বন্ডটাকে, হ্যাঁ, এই যে পেপটাইড বন্ডটাকে, এই বন্ডটা যখন তৈরি হয়, দ্য প্রসেস ইজ কল্ড ডিহাইড্রেশন সিনথেসিস। Why it is called dehydration synthesis? Can you tell me? কারণ bond H2 formation বেরিয়ে, time है। হ্যাঁ সুপর্ণা বলো। H2O, কারণ মানে ওখানে তুমি তো বললে H2O বেরিয়ে যায়, দ্যাটস দ্য কারেক্ট থিং। ঠিক আছে, এখান হ্যাঁ, থেকে কারণ একটা, H আর ডাবল বন্ড আছে ওখানে আচ্ছা CN। ওকে, তাহলে H2O বেরিয়ে গেল, দিয়ে এই বন্ডটা তৈরি হলো, দিস ইজ দ্য পেপটাইড বন্ড CN। ঠিক আছে, এইবার আমরা এই বন্ডের প্যারামিটারস গুলোয় আসার আগে এইখানে একটু দেখে নি কয়েকটা জিনিস। সেটা হচ্ছে আমাদের তিনটে অ্যাঙ্গেলের ব্যাপারে জানতে হবে। এই যে এখানে এই যে দিস ইজ দ্য পেপটাইড বন্ড CN, কারোর কোনো ডাউট নেই? তাহলে আমাদের তিনটে অ্যাঙ্গেলের ব্যাপারে জানতে হবে, একটা হচ্ছে ফাই, একটা হচ্ছে সাই, একটা হচ্ছে ওমেগা। ফাই, সাই আর ওমেগা। লেট আস সি হোয়াট ডাজ দিস মিন। দেখো, অ্যামিনো নাইট্রোজেনের সঙ্গে, অ্যামিনো নাইট্রোজেন যেটা আছে তার সঙ্গে সি আলফার যে বন্ডটা, সেই বন্ডের যে টরশন অ্যাঙ্গেল বা ডাইহাইড্রাল অ্যাঙ্গেল, মানে সেই বন্ডটার যে
বন্ড অ্যাঙ্গেল বলবো না, বন্ড অ্যাঙ্গেল বলাটা ঠিক হবে না, দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, ধরো এই অ্যাটমস গুলো একটা প্লেনে আছে, এই অ্যাটমস গুলো একটা প্লেনে আছে, তো সেইখানের যে দুটো প্লেনস এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটাকে টরশন অ্যাঙ্গেলও বলে, ডাইহাইড্রাল অ্যাঙ্গেলও বলে, সেটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে ফাই। ওকে, এবারে সি অ্যালফা এবং সি প্রাইম মানে কার্বনাইল, এই গ্রুপের মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, মানে এই প্লেনটার সঙ্গে এই প্লেনটার যে অ্যাঙ্গেলটা হচ্ছে, সেইটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে সাই। তাহলে দুটো ডাইহাইড্রাল অ্যাঙ্গেল একটা মনে রাখতে হবে, যে টরশন অ্যাঙ্গেল বিটুইন অ্যামিনো নাইট্রোজেন এন্ড সি আলফা ইজ ফাই, টরশন অ্যাঙ্গেল বিটুইন সি আলফা এন্ড কার্বনিল কার্বন ইজ সাই। পেপটাইড বন্ডের অ্যাঙ্গেল কিন্তু আইদার ক্লোজ টু 180 অর ক্লোজ টু 0। কেন আমি পরে এক্সপ্লেন করব, আগে আমাকে বলো যে এই জায়গাটায় কারোর কোনো ডাউট আছে কিনা, যদি ডাউট থাকে আমাকে বলো, খুব সোজা দুটো অ্যাঙ্গেলের ব্যাপারে জাস্ট বললাম। টরশন অ্যাঙ্গেলটা কি, প্লেনের মধ্যে অ্যাঙ্গেলটা বুঝতে হবে। প্লেন, হ্যাঁ ওটাই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো অত কিছু এই মুহূর্তে বুঝতে হবে না, আপাতত এই জিনিসটা বোঝো যে তোমার নাইট্রোজেন যেটা রয়েছে, দাঁড়াও আমি কোনো একটা পেটার ছবি পেলে তোমাদের একটু দেখাই। আগে কি কোনো ছবি আছে যেখানে ফাই সাই গুলো বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারটা কোনো ডিফিকাল্ট কিছু না এমনিতে। সেরকম কোনো ছবি নেই, যাই হোক আমি বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, এমনি বুঝিয়ে দেওয়া যেতে পারবে। ব্যাপারটা হচ্ছে দেখো এই যে এনটা, ঠিক আছে, এবারে এই এনটা, এই যে নাইট্রোজেনটা, এর সঙ্গে দুটো এইচ আছে, এইটাকে তুমি একটা প্লেন ভাবো, ঠিক আছে, তিনটে অ্যাটম দিয়ে একটা প্লেন কনস্ট্রাক্ট করা যায় তো। সিমিলারলি এই যে কার্বনটা, এটার সঙ্গে একটা হাইড্রোজেন আছে আর একটা কার্বন আছে, এটাকে তুমি একটা প্লেন ভাবো, এই দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেল, ইজ ইট ওকে? বোঝা যাচ্ছে না এখনো, আমি বুঝতে পারছি। দেখো ব্যাপারটা একটা জিনিস বোঝো, এইটার মধ্যে অ্যাঙ্গেল বলতে আমি কি বুঝতে পারছি, এইটার মধ্যে অ্যাঙ্গেল বলতে তো দিস ইজ আ স্ট্রেট লাইন, দিস হ্যাজ টু বি 180, বাট দ্যাট ইজ নট দ্য কনসেপ্ট অফ দ্য টরশন অ্যাঙ্গেল। টরশন অ্যাঙ্গেল হচ্ছে অ্যামিনো প্লেন এবং সি আলফার যে প্লেন আছে, এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেলটা। যদি খুব ক্রুড ভাবে আমাকে বোঝাতে হয়, তাহলে আমি বলবো যে এই যে নাইট্রোজেনটা এই দুটো হাইড্রোজেনের সাথে, ইট ইজ ফর্মিং আ প্লেন। ঠিক আছে, এই যে কার্বনটা, এটা এই হাইড্রোজেনটার সাথে এবং এখানে একটা সি আছে, ইট ইজ ফর্মিং আ প্লেন। ঠিক বলছি? এই দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু 180 নয়। এই নাইট্রোজেন আর কার্বন, এটা তো একটা স্ট্রেট বন্ড, এটাতে তুমি 180 বলতে পারো, কিন্তু দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল কি 180 হবে? না, 180 হবে না, 180 হবে না, এক্স্যাক্টলি। সিমিলারলি এই প্লেনটা এবং এই প্লেনটা, এটার যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে গিয়ে সাই, সো দিস ইজ ফাই, দিস ইজ সাই। কিন্তু আনফরচুনেটলি এই কার্বন, এই অক্সিজেন, এই নাইট্রোজেন এবং এই হাইড্রোজেন যদি নাও, এইটা কিন্তু আইদার 180 অর 0ই হবে। কেন না, পেপটাইড বন্ড অলওয়েজ লাইজ ইন আ প্লেন, মানে এই কার্বন, এই অক্সিজেন, এই নাইট্রোজেন এবং এই হাইড্রোজেন, দিস লাইজ ইন আ প্লেন, এই চারটে মিলে একটা প্লেন তৈরি করে। বেসিক ম্যাথমেটিক্স, আমার 3টে পয়েন্ট লাগে একটা প্লেন তৈরি করতে, 2টো পয়েন্ট লাগে একটা লাইন তৈরি করতে, ঠিক বলছি? হ্যাঁ, না বুঝলে কিন্তু বলবে, আমার 2টো পয়েন্ট লাগে একটা লাইন তৈরি করতে, 3টে পয়েন্ট লাগে একটা
প্লেন তৈরি করতে। এখানে আমার 3টে পয়েন্ট আছে, এন, একটা এইচ আর একটা এইচ। এখানে আমার 3টে পয়েন্ট আছে, একটা কার্বন, একটা হাইড্রোজেন আর এখানের একটা কার্বন। তাহলে এই প্লেনটার অ্যাঙ্গেল আমি দেখে নিলাম, হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আমি এইভাবে ভাবি যে এই একটা কার্বন, একটা হাইড্রোজেন আর এখানে আরেকটা কার্বন, এইটার একটা প্লেন। এখানে একটা কার্বন, একটা অক্সিজেন, একটা নাইট্রোজেন, এইটার একটা প্লেন। এই দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাকে আমি দেখছি। বাট দ্য প্রবলেম ইজ যে এই যদি 4টে পয়েন্টই একটা প্লেনের মধ্যে থাকে তখন কি হবে, 3টে পয়েন্ট দিয়ে একটা প্লেন তৈরি হচ্ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 4টে পয়েন্টই একটা প্লেনের মধ্যেই আছে, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আইদার 180 অর 0। বুঝতে না পারলে বলো, ওমেগা ইজ আইদার 180 অর 0, মানে ইন মোস্ট অফ দ্য কেসেস দিস অ্যাঙ্গেল ইজ 180। বোঝা যাচ্ছে? এই অ্যাঙ্গেলটা ওমেগা 180 বা 0 বললে, তাই জন্যই এই অক্সিজেন, এই কার্বন, এই নাইট্রোজেন এবং এই হাইড্রোজেন এটা একটা প্লেনে লাই করে। কারোর ডাউট থাকলে বলো, কিন্তু বোঝা যাচ্ছে শুভঙ্কর? হ্যাঁ স্যার। এই অক্সিজেন, এই কার্বন, এই নাইট্রোজেন, এই হাইড্রোজেন, এই চারটে একটা প্লেনে লাই যদি করে, তাহলে এই ক্ষেত্রে ওমেগা ইজ অলওয়েজ 0 or 180. Now, why is it like that? Why is it not possible to rotate around the peptide bond? Peptide bond এর around rotationটা কেন হয় না? এই যে প্লেনটা এবং এই যে প্লেনটা, এই যে প্লেনটা এবং এই যে প্লেনটা, এর এগেইনস্টে রোটেশন হয়। phi can have different values, psi can have different values, কিন্তু omega is either 0 or 180, rather either 180 or 0. In most of the cases it is 180, in few cases it is 0. Why it is like that? rigid ওটা ডবল বন্ড, পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার থাকে। ভেরি গুড, ভেরি গুড। এর জন্য আমি কিছু মার্কস এক্সট্রা দিয়েও দিতাম, আগে অ্যানাউন্স করিনি বলে। অ্যাবসলিউটলি, পেপটাইড বন্ড হ্যাজ গট আ পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, যার জন্য ওটা কিন্তু একটা রিজিড বন্ড, ওটার অ্যারাউন্ড কিন্তু মুভমেন্ট সম্ভব নয়, বন্ডটাই ব্রেক করে যাবে। পেপটাইড বন্ড হ্যাজ গট আ পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, কোনো ডাবল বন্ডের এগেইনস্টে কিন্তু মুভমেন্ট সম্ভব নয়, তাহলে বন্ডটাই ব্রেক করে যাবে। সিগমা বন্ড, ট্রাই বন্ড কনসেপ্ট গুলো আছে না, খেয়ে ফেলেছো সব? আছে তো, হ্যাঁ। যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি পড়তে যাবে, যদি সিগমা বন্ড, পাই বন্ড না জানো, তাহলে ওখানকার টিচাররা প্রথম দিনই তাড়িয়ে দেবে, বলবে যাও বাবা বাড়ি যাও, এইসব হয়ে গেছে, সিপাচিং এ যা হয়ে গেছে, এখানে না এইসব যদি ঠিক করে না পড়ো তাহলে বাড়ি চলে যেতে হবে ডাইরেক্ট। ঠিক আছে? আচ্ছা, এইবারে আমরা কিছু ফিচার্স আমরা দেখে রাখি। এই যে পেপটাইড বন্ড গুলো আছে, এই বন্ডের কিন্তু আমরা যেটা দেখছি যে কিছু অ্যাঙ্গেলস কিন্তু কনস্ট্যান্ট এবং কিছু লেংথও কিন্তু কনস্ট্যান্ট। মোটামুটি সেই লেংথ গুলো যে খুব ভ্যারি করে তা নয়, কারণ প্রত্যেকটা বন্ডেরই একটা বন্ড লেংথ আছে এবং একটা বন্ড অ্যাঙ্গেল আছে। এইখানে একটা জিনিস দেখো, এই যে বন্ড লেংথ, বন্ড অ্যাঙ্গেল, ডাইহাইড্রাল অ্যাঙ্গেল, সবকিছু এক্সপ্লেন যেটা করা হয়েছে, যে এইখানে তোমাদের যেটা দেখতে হবে, সি আলফা সি মানে কোন বন্ডটা, এই বন্ডটার একটা বন্ড লেংথ আছে, কার্বন নাইট্রোজেনের একটা বন্ড লেংথ আছে, এন আর সি আলফার একটা কিন্তু অ্যাভারেজ বন্ড লেংথ আছে, কার্বনের একটা বন্ড লেংথ আছে, ঠিক আছে, আর তারপর হচ্ছে এই কার্বন নাইট্রোজেনের একটা বন্ড লেংথ আছে, এই কার্বন অক্সিজেনেরও একটা বন্ড লেংথ আছে। আচ্ছা, আমাকে একটা কথা কেউ বলো তো, এখানে বিভিন্ন বন্ডের আর কি বন্ড লেংথের ব্যাপারে বলা হচ্ছে, যে হুইচ ইজ দ্য পেপটাইড বন্ড,
is this the peptide bond or is this the peptide bond? CN টা পেপটাইড বন্ড। এইটা পেপটাইড বন্ড নয়? না, ওটা তো সি আলফার সঙ্গে আছে, মানে ওটা NH2 গ্রুপের সঙ্গে যুক্ত আছে ওটা। NH2 তো এই NH এই সিটা কি কার সাথে যুক্ত আছে? NH2 গ্রুপের সাথে যুক্ত নেই? আর না কোন? না, এই সিটা তো মনে হচ্ছে যে এই যে প্রথমে যেটা আছে যে সি আলফার সঙ্গে সি আছে, সেই সিটার সঙ্গে মানে পেপটাইড বন্ড COH আর যে পরের অ্যামিনো মানে অ্যাসিডের এই NH2 সেইটা এইটা। এনটা আসবে কোত্থেকে? এনটা তো NH2 গ্রুপেই আছে, আর কি কোথাও এন আছে? এবার তুমি বলবে স্যার কেন নেই, আপনার ইয়েতে আছে, লাইসিন আর্জিনিন হিস্টিডিনে আছে সাইড চেনে, সেটা আলাদা ব্যাপার। আমি সাইড চেনের ব্যাপারে যাচ্ছি না, আমি মেন ব্যাকবোনে যাচ্ছি। ব্যাকবোনে আর এন কোথায় আছে? একটাই তো এন আছে। এই তুমি ঠিক হ্যাঁ, বলেছো। এটা আমি অন্য অ্যামিনো অ্যাসিডের এনটা। ভেরি গুড, কারেক্ট। তাহলে এই আইডিয়া গুলো তোমাদের যে হচ্ছে, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। ঠিক আছে, এবারে তোমরা আমাকে নেক্সট প্রশ্ন করবে যে স্যার তাহলে এইটা কি আর এইটা কি, আপনি একটু বলুন। হ্যাঁ, এখানে বলছেন সি আলফা সি হচ্ছে গিয়ে আপনার 1.53, এখানে সি আর এন হচ্ছে গিয়ে 1.33, এখানে এন আর সি আলফা হচ্ছে 1.46। কিন্তু তাহলে এই তিনটে কি? এই তিনটে কিছুই না, এই তিনটে হচ্ছে নর্মাল যে সিঙ্গেল বন্ড গুলো হয় তার অ্যাভারেজ লেন্থ। মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের অ্যাভারেজ লেন্থ, কার্বন নাইট্রোজেন যে সিঙ্গেল বন্ডের অ্যাভারেজ লেন্থ, কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডের অ্যাভারেজ লেন্থ। আর এখানে একটা পেপটাইড বন্ড মানে একটা তোমার প্রোটিনের মধ্যে সি আলফা সি প্রাইম কত লেন্থ হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে এই যে পেপটাইড বন্ডের কত লেন্থ হচ্ছে, এবং অ্যামিনোর সঙ্গে সি আলফার কত লেন্থ হচ্ছে ইত্যাদি। বোঝা যাচ্ছে? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। না, বোঝা যাচ্ছে। সিঙ্গেল বন্ডটা স্যার একটু বলেন, আমি বুঝতে পারলাম না ওটা। সিঙ্গেল বন্ড মানে হচ্ছে, সিসি এটা। হ্যাঁ সিঙ্গেল বন্ড হ্যাঁ, হচ্ছে সিঙ্গেল বন্ড। নরমালি যখন তুমি ক্লাস 12 এর কেমিস্ট্রি বই পড়বে, তুমি প্রোটিনের ব্যাপারে কিছু জানো না, কিন্তু সেখানেও যখন তোমার কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়ছো, তখন তোমার কার্বন কার্বন বন্ডের একটা অ্যাভারেজ লেন্থ, কার্বন নাইট্রোজেন বন্ডের অ্যাভারেজ লেন্থ, কার্বন অক্সিজেন বন্ডের অ্যাভারেজ লেন্থ, সিঙ্গেল বন্ড, সেগুলো ডাবল বন্ড হলে আবার চেঞ্জ হয়ে যাবে, সেগুলো পড়ায় না। হ্যাঁ হ্যাঁ, না না, নন, আমি বলছি যে তুমি এই যে এখানে যে পেপটাইডের কথা ভুলে যাও। নো পেপটাইড ইজ রিকোয়ার্ড। ফর এক্সাম্পল মিথেন, এই ফর এক্সাম্পল ইথেন, হ্যাঁ সেখানেও তো একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। প্রোপেন, সেখানেও একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। ঠিক আছে, মিথাইল অ্যামিন, সেখানে একটা কার্বন নাইট্রোজেন বন্ড আছে। সেই, হ্যাঁ বলো এবার তুমি কি বলছো বলো। আমি বলছি এই যে এখানে সিঙ্গেল বন্ড, আমি বলছি সিঙ্গেল বন্ড যেটা এখানে সি সি দেখাচ্ছে, এটা কি মানে সেটা তো মানে হ্যাঁ বলো। কি বলবো সেটা তো বুঝতে পারছি না। মানে যে কার্বন আলফা কার্বন সির মধ্যে যে বন্ডটা আছে সেইখানকার সিঙ্গেল বন্ডটা বলছে কি? না, এই এই যে কার্বন কার্বন, কার্বন নাইট্রোজেন, কার্বন অক্সিজেন, এগুলো হচ্ছে ইন জেনারেল। তোমার তো পেপটাইড বা প্রোটিন ও ছাড়াও কার্বন কার্বন বুঝতে বন্ড, পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ 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 যখন হ্যাঁ তুমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা পড়ছো, তোমাকে বিভিন্ন বন্ড লেংথ বন্ড অ্যাঙ্গেল একটু মুখস্থ করতে হয়। তো তখন কার্বন কার্বন বন্ড লেংথ অ্যাভারেজ লেংথ এত, কার্বন নাইট্রোজেন এত, কার্বন অক্সিজেন এত। ঠিক আছে, এখানে তুমি দেখো হুম কি হুম হুম। হচ্ছে, এখানে কিন্তু কার্বন কার্বন এটার কাছাকাছি, মানে প্রোটিনের ক্ষেত্রে এবার আমি দেখছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? সি আলফা সি প্রাইম হ্যাঁ হ্যাঁ কাছাকাছি। হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ দেখো, মানে অ্যামিনোর সঙ্গে সি আলফা সেটাও কিন্তু এর কাছাকাছি 1.46 1.48। পেপটাইড বন্ডের ক্ষেত্রে কিন্তু ভ্যারি করে যাচ্ছে। তুমি এই সিএনটা দেখো আর এই সিএনটা দেখো, পেপটাইড বন্ডের লেংথ কিন্তু কমে যাচ্ছে। কমছে তো? হ্যাঁ। কারণ আছে, আমরা পড়বো কেন পেপটাইড বন্ডের ক্ষেত্রে কার্বন নাইট্রোজেন বন্ডের লেংথ কমছে। আচ্ছা, দেখা যাক এইবার যেটা নেক্সট আমরা, তাহলে এই ডাইহাইড্রাল অ্যাঙ্গেল বা টরশন অ্যাঙ্গেল, এই ব্যাপারটা বোঝা গেল। এই ছবিটা থেকে আরেকবার আমরা দেখি। ধরো এই এই জায়গাটা আমরা দেখছি, এটা হচ্ছে নাইট্রোজেনটা, এটার সঙ্গে সে একটা হাইড্রোজেন এরকম যুক্ত আছে,
আর এইটা হচ্ছে গিয়ে একটা হাইড্রোজেন যুক্ত আছে, এইটা হচ্ছে গিয়ে সি আলফা, এর সঙ্গে সে একটা হাইড্রোজেন যুক্ত আছে। So suppose these two are forming a line or a plane and these two are forming a line or a plane. প্লেন দিয়ে ভাবলেই ইজি হবে। তো এই দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে আর কি, দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডাইহাইড্রাল অ্যাঙ্গেল বা টরশন অ্যাঙ্গেল, বাট ইট ভ্যারিজ। Unlike the peptide bond, it varies and it is completely dependent upon the secondary structure of the protein. ঠিক আছে, এই যে ডাইহাইড্রাল অ্যাঙ্গেল বা টরশন অ্যাঙ্গেল যেটাকে আমরা বলছি ফাই আর সাই, এটা পুরোপুরি নির্ভর করবে গিয়ে হচ্ছে on the secondary structure of the protein. For example, আমি যদি অ্যালফা হেলিক্স ধরি, অ্যালফা হেলিক্স কি ধরনের স্ট্রাকচার, কি ধরনের হেলিক্স অ্যালফা হেলিক্স? সেকেন্ডারি স্ট্রাকচার। না না, হেলিক্সটা কি ধরনের, 310 413 না 516? কেউ জানে না অ্যালফা হেলিক্সটা 310 হেলিক্স, 413 হেলিক্স না 516 হেলিক্স? হ্যাঁ 413, অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, এবার নেক্সট প্রশ্ন হবে, হ্যাঁ এবার নেক্সট প্রশ্ন হবে যে এই কথাটারই স্যার মানে কি, সেটাই তো জানি না। এই 310 413 আর 516 এই কথাটারই মানে কি সেটা জানি না, কেউ বলতে পারবে আমায়? What does this 310 413 and 516 means? সেটা তো আলফা হেলিক্সে যে টার্ন রোটেশন থাকে ওর উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করা হয়। হ্যাঁ তো তুমি তার আমাকে মধ্যে একটু, একটা 430। হ্যাঁ বলো কি কি যে 413 কথাটা কেন বলা হচ্ছে? একটা টার্নে মানে কমপ্লিট টার্নের মধ্যে 4টা অ্যামিনো অ্যাসিড আছে। ওকে, আর চারটে তো নেই এখানে, তো 3.46 লেখাই আছে। আমরা সবাই জানি যে একটা আলফা হেলিক্সের কমপ্লিট মানে টার্ন হয় গিয়ে হচ্ছে তোমার 5.4 অ্যামস্ট্রং এর আর 1.5 অ্যামস্ট্রং দূরত্বে দুটো অ্যামিনো অ্যাসিড থাকে। তাহলে টোটাল উই হ্যাভ 3.6 অ্যামিনো অ্যাসিড পার টার্ন। মানে এইটা আবার কারোর ডাউট নেই তো যে একটা আলফা হেলিক্সের টার্ন হয় 5.4 অ্যামস্ট্রং এবং 3. এই টোটাল দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে ডিসটেন্স হচ্ছে গিয়ে তোমার 1.5 অ্যামস্ট্রং, সো টোটাল দেয়ার আর 3.6 অ্যামিনো অ্যাসিডস। সুপর্ণা, ইউ গট দিস ক্যালকুলেশন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পিচটা হয় 5.4 অ্যামস্ট্রং, তাহলে 5.4 অ্যামস্ট্রং টোটাল পিচ একটা কমপ্লিট টার্ন। এবার তার মধ্যে তোমার প্রত্যেকটা দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে ডিসটেন্স হচ্ছে 1.5 অ্যামস্ট্রং, তাহলে টোটাল 3.6 অ্যামিনো অ্যাসিডস আছে। বাট স্টিল আই গিভ ইট টু শায়ন বিশ্বাস। ওকে বলো, কন্টিনিউ। হ্যাঁ, চারটে অ্যামিনো অ্যাসিডের গ্যাপ থাকে, আর কি বলছো? কি রানিং আউট অফ টাইম এত তাড়াতাড়ি? তো সবে শুরু করলাম। চারটে অ্যামিনো অ্যাসিডের গ্যাপ থাকে, আর কি বলছো? অ্যাঙ্গেলটা থাকে 100। 413 হেলিক্স মানে হচ্ছে হাইড্রোজেন বন্ডিং এর উপর এগুলো পুরোপুরি ডিপেন্ড করে। 310 হেলিক্স মানে হচ্ছে ব্যাকবোনের 10টা, ব্যাকবোন অ্যাটমের কথা বলছি, কিন্তু ব্যাকবোনের 10টা অ্যাটম পরে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে এবং 3টে অ্যামিনো অ্যাসিড রেসিডিউ পর হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। 413 হেলিক্স মানে হচ্ছে ব্যাকবোনের 13টা অ্যাটম পর হাইড্রোজেন বন্ডিং হচ্ছে এবং 4টে অ্যামিনো অ্যাসিড রেসিডিউ হচ্ছে। 516 হেলিক্স মানে হচ্ছে ব্যাকবোনের 16টা অ্যাটমের পরে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে এবং 5টে অ্যামিনো অ্যাসিড রেসিডিউ এর মধ্যে হচ্ছে। ফরগেট ইট, তোমরা এটা জানো না, এটা আমি বুঝিয়ে দেবো, আপাতত মন দাও। এবারে এই যে অ্যালফা হেলিক্যাল স্ট্রাকচার, এইটার এই টার্নিংটা, এইটার এই যে হেলিক্যাল স্ট্রাকচারটা, এইটার জন্য you can have specific phi and specific psi angles, but not all phi and psi angles. Again, it depends whether the alpha helix is right-handed or the alpha helix is left-handed. Similarly, for beta sheet structure, এই torsions গুলো একটু different হবে. So you can have different phi and different psi angles.
Now these things are represented by, abar bolchi, if you have a alpha helical structure, again you can have a right handed helix, a left handed helix, you can have a beta sheet, you can have beta turns. For each of the structure there are regions of phi and psi angles, মানে যে কোনো phi বা যে কোনো psi angle হতে পারে না, there are regions. And this has been worked out by one of our Indian scientists in Indian Institute of Science, Bangalore, G.N. Ramachandran, and his disciple Shashi Shekharan. Ramachandran এবং Shashi Shekharan এই জিনিসটা বার করেছেন, and they proposed the Ramachandran plot, যেটা বলছে কোন স্ট্রাকচারটা কোন রিজিয়নে লাই করে। ফর এক্সাম্পল বিটা শিট, দিস ইজ দ্য বিটা শিট, মানে ফর আ বিটা শিট you can have psi angles, ঠিক আছে, from this is for psi and this is for phi, so you can have psi angles from here to here, you can have phi angles from here to here, এই টোটাল রিজিয়নটা হচ্ছে গিয়ে বিটা শিট রিজিয়ন। সিমিলারলি লেফট হ্যান্ডেড আলফা হেলিক্স, এটা হচ্ছে রাইট হ্যান্ডেড আলফা হেলিক্স, তার মানে if this is the psi angle, so for a left handed alpha helix you can have psi angle from here to here. বিটা শিটের ক্ষেত্রে আমরা একটু দেখি যে এখানে ধরো যদি আমি সাইটা ভাবি তাহলে এখানে কত, এটা ধরে নাও +90 আর এটা ধরে নাও +180। আমি যদি ফাইটা ভাবি তাহলে এটা কত, এটা ধরে নাও +45 মতো হবে, সরি -45 মতো হবে, এটা -170 মতো হবে। তো এই রিজিয়নে কিন্তু বিটা শিট থাকতে পারবে। Similarly, left-handed helix এর ক্ষেত্রে you can have psi say from +10 to say +90, and you can have phi say +60 to +90. এই ব্যাপারটা বোঝা গেল? এই ব্যাপারটা যদি না বোঝো জীবন বৃথা। রামচন্দ্রন প্লট কি বলছে, যে একটা বিটা শিট স্ট্রাকচার বা আলফা হেলিক্স স্ট্রাকচার রাইট হ্যান্ডেড লেফট হ্যান্ডেড, এটার জন্য নির্দিষ্ট কিছু ফাই বা সাই অ্যাঙ্গেল থাকতে পারে এবং সেগুলো রামচন্দ্রন প্লট দ্বারা আমরা নির্ধারিত করতে পারি যে কোন ফাই বা সাই অ্যাঙ্গেল হতে পারে। কিভাবে বার করেছিলেন? উনি প্রচুর প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার স্টাডি করেছিলেন এবং স্টাডি করে দেখেছিলেন যে না, নির্দিষ্ট কিছু ফাই এবং সাই অ্যাঙ্গেলসই থাকতে পারে। জিজ্ঞেস করো, কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো, আমি প্রসিড করবো না পুরো ক্লিয়ার না হলে। স্যার এটা একটু রিপিট করো না, আমার একটু গুলিয়ে গেল। গুলিয়ে গেল? দেখো একটা জিনিস বোঝো, হ্যাঁ স্যার। তাহলে তোমাদের বলুন। একটা ফাই অ্যাঙ্গেল আছে, একটা সাই অ্যাঙ্গেল আছে, ফাই অ্যাঙ্গেল সাই অ্যাঙ্গেল, ঠিক আছে। এবারে ধরো তোমার একটা বিটা শিট স্ট্রাকচার আছে, তাহলে তার জন্য কিছু নির্দিষ্ট সাই অ্যাঙ্গেল থাকতে পারে, মানে দ্যাট কুড ভ্যারি ফ্রম +90 to +180। ফাই অ্যাঙ্গেল কত থাকবে? এটা নেগেটিভে আছে, লেস দ্যান 0-তে আছে, সে -60 to -170। তাহলে all the beta sheet structures, the amino acids will have phi and psi angles in this range only. Similarly, if it is a alpha helical structure, say left handed alpha helix, সেখানে কি হচ্ছে, সেখানে দেখো phi angle হচ্ছে, এটা ধরে নাও -10 আর এটা হচ্ছে এই +10 আর এটা হচ্ছে গিয়ে +90। তাহলে এখানে সাইটা ভ্যারি করছে, এই যে সরি এখানে দেখো সাইটা +10 এর থেকে +90। ফাইটা কত হতে পারছে? ফাইটা হতে পারছে গিয়ে সে +45 টু +60। তাহলে এই পার্টিকুলার রিজিয়নটায় কিন্তু দেখা যাবে যে আমার যদি কোনো লেফট হ্যান্ডেড হেলিক্স হয়, সেইখানে প্রত্যেকটা যে অ্যামিনো অ্যাসিড আছে তার ফাই অ্যাঙ্গেল এই +45 থেকে +60 এর মধ্যে এবং সাই অ্যাঙ্গেল +10 এর থেকে +90 এর মধ্যে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, অনেকটা। হ্যাঁ স্যার। ওকে, তো এইটা সিগনিফিকেন্সটা কি? এইটা সিগনিফিকেন্সটা হচ্ছে when you deposit a structure, now this is a real time structure যেটা তুমি পিডিবি তে ডিপোজিট করেছো এবং এই প্রত্যেকটা ডট হচ্ছে গিয়ে এক একটা অ্যামিনো অ্যাসিড, তখন তোমাকে বলবে যে কোন অ্যামিনো অ্যাসিড গুলো ফেভার্ড রিজিয়ন
বা অ্যালাউড রিজিয়নে আছে আর কোনটা ডিসঅ্যালাউড রিজিয়নে আছে তোমরা বললে বুঝতে পারলাম না। ফর এক্সাম্পল একটা অ্যামিনো অ্যাসিড আছে যেটা বিটা শিট ফর্ম করছে, কিন্তু এই বিটা শিট স্ট্রাকচারটার এটা হচ্ছে গিয়ে ফেভার্ড রিজিয়ন, আর বাইরে এই যে বড় জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে অ্যালাউড রিজিয়ন। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে মোস্ট ফেভার্ড রিজিয়ন, মানে এখানে থাকলে সব থেকে ভালো, স্টেরিক্যালি সব থেকে ভালো, কোনো স্টেরিক হিন্ড্রেন্স হবে না। কিন্তু যদি এক্স্যাক্ট এখানে না থেকে একটু বেশি কমও হয় তাহলেও ওটা অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু যদি এখানে থাকে তাহলে ওটা কিন্তু ডিসঅ্যালাউড রিজিয়নে আছে। So an amino acid which is forming a beta sheet is present in this region, then it's in the disallowed region. Now you have a protein structure of 498 amino acids. দেখা যাচ্ছে যে এর মধ্যে 444 অ্যামিনো অ্যাসিডসই ফেভার্ড রিজিয়নে, মানে অ্যালফা হেলিক্সের যে জায়গায় সেই জায়গায় বা বিটা শিটের যে জায়গায় সেই জায়গায়, মানে ওটা অ্যালফা হেলিক্স ফর্ম করলে ওটা লেফট হ্যান্ডেড হেলিক্স ফর্ম করলে এখানে আছে, রাইট হ্যান্ডেড হেলিক্স ফর্ম করলে এখানে আছে, ইত্যাদি। এবার যদি 53 হচ্ছে অ্যালাউড রিজিয়নে, মানে এই রকম জায়গায় আছে, ঠিক আছে, বিটা শিট ফর্ম করেছে কিন্তু একদম এই রেডে নেই, রেডের একটু বাইরে আছে, অ্যালাউড রিজিয়ন আমরা মেনে নিচ্ছি, স্টেরিক্যালি অত প্রবলেম হবে না। জেনারাসলি অ্যালাউড রিজিয়ন ওই একই ব্যাপার, ভেবে লাভ নেই, আরো একটু বাইরে আছে কিন্তু স্টিল প্রবলেম হবে না। আর একটা রেসিডিউও কিন্তু ডিসঅ্যালাউড রিজিয়নে নেই, এটা সবসময় হয় না। আমি যে স্ট্রাকচার সলভ করেছি তাতে দেখা যাচ্ছে 1% রেসিডিউ ডিসঅ্যালাউড রিজিয়নেও থাকে, ওইটুকুকে কনসিডার করতে হবে। কিন্তু 1% এর বেশি রেসিডিউ যদি তোমার ডিসঅ্যালাউড রিজিয়নে আছে, তার মানে তুমি এক্স রে ডিফ্র্যাকশনের সাহায্যে যে স্ট্রাকচারটা সলভ করেছো সেটা কিন্তু ভুল সলভ করেছো। ফলে দিস রামচন্দ্রন প্লট বেসিক্যালি corroborates the validity of the structure, 3D structure of the protein generated. যে প্রোটিনের 3D স্ট্রাকচারটা জেনারেট হয়েছে সেটা কতটা ভ্যালিড দেখাচ্ছে। কিভাবে ভ্যালিড দেখাচ্ছে? যদি রামচন্দ্রন প্লট যে রিজিয়নটা বিটা শিটের মধ্যে বলেছে, সে তোমার প্রোটিনের 200টা রেসিডিউ আছে যেটা বিটা শিট তৈরি করছে, সেই 200টা রেসিডিউই এই রিজিয়নে বা এই বাইরের রিজিয়নে আছে, তার মানে ঠিক আছে। কিন্তু ওর মধ্যে যদি 5টা রেসিডিউ দেখা যায় এই রকম রিজিয়নে আছে যার সঙ্গে বিটা শিটের কোনো সামঞ্জস্যই নেই রামচন্দ্রন প্লটে, then you have a serious problem with your structure. So Ramachandran plot measures the validity of the 3D structure. Less than 1 minute আমি শেয়ার করা বন্ধ করছি, কারুর কোনো কোয়েশ্চেন থাকলে এক্ষুনি আমাকে হোয়াটসঅ্যাপে করো, আমি কিন্তু আজকেই আনসার দেব, নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার এই জায়গা থেকেই শুরু করব, পরশুদিন বিকেলের দিকেই করব। So let's end here.